হাই এভরিবডি, আই এম ল্যাটিশিয়ান দেবলিনা কর্মকার, নিউট্রিশনস দ্য ডায়েট ব্লগে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বয়স্ক মানুষজন বা সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তাদের ডায়েটের ক্ষেত্রে কী কী জিনিস ইনক্লুড করা উচিত বা ডায়েটারি হ্যাবিটসটা তাদের কীরকম হওয়া উচিত সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই মা বাবা রয়েছেন যারা অলমোস্ট এই সিনিয়র সিটিজেনদের গ্রুপে পড়েন বা পড়তে চলেছেন, এবং তার থেকেও আরেকটু বয়স্ক মানুষজন যেমন দাদু ঠাকুমা এনারাও ফ্যামিলিতে অনেকেরই থাকেন। তো সেই কারণে তাদের ডায়েটটা কীরকম হওয়া উচিত বা তাদের ডায়েটে কী কী ধরনের নিউট্রিয়েন্টস ইনক্লুড করা উচিত সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাট ভিডিওটা শুরু করার আগে যেটা বলতে চাই যে যদি আপনাদের এই ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে মেনশন করে আমাকে জানাবেন এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এছাড়াও আপনারা বিভিন্ন ডায়েট রিলেটেড আপডেটস পেতে গেলে নিউট্রিশনসকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর যদি আপনারা আমার সাথে অনলাইনে ডায়েট কনসাল্ট করতে চান সেক্ষেত্রে আমার ওয়েবসাইট nutritious.com সেটা ভিজিট করুন। সেখানে সার্ভিস সেকশনে গিয়ে আপনাদের হেলথ ইস্যু অনুযায়ী সার্ভিস চুজ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যে নিউট্রিয়েন্টসগুলোর কথা বলবো সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ভাইটামিন ডি। এই দুটোই কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য। তো যে মেনোপজ বিভিন্ন রকম হাড়ের সমস্যা দ্বারা আক্রান্ত হন, সুতরাং ডায়েটে ক্যালসিয়াম রিচ ফুড থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং পুরুষদের ক্ষেত্রেও বয়স বাড়ার সাথে সাথে হাড়ের বিভিন্ন রকম সমস্যা আসা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়, যার মধ্যে খুব কমন একটা থাকে অস্ট্রিওপোরোসিস, যার ফলে কি হাড়গুলো থিন হয়ে যায়, যার ফলে মানে ফ্র্যাকচার হওয়ার একটা চান্সেস বেশি থাকে। তো সেই কারণে ক্যালসিয়াম ডায়েটে অবশ্যই রাখবেন। এবং শুধু যে বোন হেলথকে ভালো রাখবার জন্যই ক্যালসিয়াম প্রয়োজন সেটা নয়, তার সাথে সাথে হার্ট হেলথের জন্য বা মাসেল ফাংশনসকে ভালো রাখবার জন্যও কিন্তু ক্যালসিয়াম ভীষণভাবে প্রয়োজনীয়। আর এই ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে ভালো রাখবার জন্য কিন্তু ভাইটামিন ডি আমাদের শরীরে প্রয়োজনীয়। আর এই ভাইটামিন ডি ইউজুয়ালি যেটা তৈরি হয় যে সানলাইটের এক্সপোজারে আপনি এলে তো ভাইটামিন ডি আমাদের শরীরে তৈরি হতে থাকে। বাট অনেক বয়স্ক মানুষ থাকেন যারা ইউজুয়ালি বাড়ির বাইরে বেরোন না, তাদের ক্ষেত্রে ভাইটামিন ডি তৈরি হওয়াটা একটু মুশকিল। সেক্ষেত্রে কিছু খাবার আছে যেগুলো তে ভাইটামিন ডি পাওয়া যায়, তো অবশ্যই আপনারা সেগুলো ডায়েটে ডেফিনেটলি ইনক্লুড করুন। এবং তাতেও যদি আপনার রিকোয়ারমেন্টস ফুলফিল না হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করে সাপ্লিমেন্ট নিতে পারেন। তো প্রথমে যেটা বলবো যে ক্যালসিয়াম আপনি কোন কোন খাবারে পাবেন সেটার প্রথমেই যেটার কথা বলার, যেটা সবাই জানি, যে অবভিয়াসলি মিল্ক আপনি ডায়েটে ইনক্লুড করতে পারেন। তবে বয়সের সাথে সাথে অনেকে থাকেন যারা দুধ হজম করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা চাইলে ডেয়ারি প্রোডাক্টস বিভিন্ন রকম খেতে পারেন, যেমন ছানা খেতে পারেন, দই খেতে পারেন, লস্যি খেতে পারেন, পনির খেতে পারেন। এগুলো ডেফিনেটলি ডায়েটে ইনক্লুড করতে পারেন। যারা নন ভেজ খান তারা অবশ্যই ডায়েটে মাছ রাখতে পারেন, ডিম বা কোনো কোনো সময় যে চিকেন বা মাটনের মাসেল এগুলো কিন্তু ডায়েটে ইনক্লুড করতে পারেন। পালসেস বা লেগিউমস মানে বিভিন্ন রকম ডাল, সেটা চানার ডাল হতে পারে বা ধরুন গ্রিন গ্রাম, সয়াবিন, রাজমা, এগুলো কিন্তু আপনারা ডায়েটে ইনক্লুড করতে পারেন। কিছু লিফি ভেজিটেবলসে যেমন ধরুন বিট গ্রিন বা ধরুন কারি পাতা বা স্পিনাচ বা পালং শাক, ব্রকলি বা ধরুন পার্সলে পাতা, ধনে পাতা, এগুলো কিন্তু ক্যালসিয়াম কন্টেন করে। নাটসের ক্ষেত্রে অ্যালমন্ড খেতে পারেন, ওয়ালনাট, গ্রাউন্ডনাট, এগুলো অবশ্যই আপনারা ডায়েটে ইনক্লুড করতে পারেন। ফ্রুটসের ক্ষেত্রে আমলকি বা ভাইটামিন সি রিচ ফ্রুটস যেগুলো থাকে সেগুলো খেতে পারেন। খেজুর ড্রাই যেটা হয় সেটা আপনারা ডায়েটে ইনক্লুড করতে পারেন। আর ভাইটামিন ডি এর ক্ষেত্রে এগ ইয়ক ভাইটামিন ডি কন্টেন করে। এছাড়াও কিছু এখন মার্কেটে ভাইটামিন ডি ফর্টিফাইড ফুড পাওয়া যায়, যেমন কিছু ব্রেকফাস্ট সিরিয়াল প্রোডাক্ট বা ধরুন অরেঞ্জ জুস বা কিছু ডেয়ারি প্রোডাক্টসে কিন্তু ভাইটামিন ডি থাকে, মানে সেগুলো ফর্টিফাইড ফুড হিসেবে মার্কেটে পাওয়া যায়, ভাইটামিন ডি ফর্টিফাইড ফুড হিসেবে। তো সেগুলো আপনারা ডেফিনেটলি আপনাদের ডায়েটে কিন্তু ইনক্লুড করতে পারেন।
নেক্সট যে নিউট্রিয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ফাইবার। ফাইবারও কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ডায়েটে ইনক্লুড করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তার একটা মেন কারণ হচ্ছে যে কনস্টিপেশনের যাদের সমস্যা আছে, যেটা বয়সের সাথে সাথে খুব কমন একটা সমস্যা, সেটাকে প্রিভেন্ট করবার জন্য যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে যাদের টাইপ 2 ডায়াবেটিস রয়েছে সেক্ষেত্রে ব্লাড সুগার লেভেলটাকে রেগুলেট করবার জন্য, হার্ট হেলথকে ভালো রাখবার জন্য এবং আপনার একটা হেলদি বডি ওয়েট মেনটেন করার ক্ষেত্রে কিন্তু ফাইবার একটা বড় রোল প্লে করে। সুতরাং ডায়েটে অবশ্যই ফাইবার রাখবেন। আর ফাইবার রিচ ফুডস যেগুলো, তার মধ্যে যেমন সিরিয়াল গ্রেনসের মধ্যে বার্লি, রাগি বা আটা, হোল হুইট ফ্লাওয়ার যেটা, বা ব্রেকফাস্ট সিরিয়াল প্রোডাক্টসে কিন্তু ফাইবার পাওয়া যায়। এছাড়া লেগিউমস বা পালসেসের ক্ষেত্রে যেমন ডাল, যেমন সয়াবিন বা মুসুর ডাল, বেঙ্গল গ্রাম মানে মটর ডাল যেটা, সেগুলো আপনারা খেতে পারেন। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তো অবভিয়াসলি আপনারা ডায়েটে ইনক্লুড করবেনই। ফাইবার সাফিসিয়েন্ট অ্যামাউন্টে আপনি যে কোনো ফ্রুটস এবং ভেজিটেবলসে পেয়ে যাবেন। এছাড়াও নাটসের ক্ষেত্রেও যেমন অ্যালমন্ড বা পেস্তা, গ্রাউন্ড নাট, এগুলো ফাইবার কন্টেন্ট করে। সুতরাং ফাইবার কিন্তু অবশ্যই ডায়েটে ডেফিনেটলি ইনক্লুড করবেন, সেটা ভীষণভাবে প্রয়োজন। নেক্সট যে নিউট্রিয়েন্টসের কথা বলবো সেটা হচ্ছে আয়রন। এই আয়রনও কিন্তু বয়সের সাথে সাথে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে থাকাটা প্রয়োজনীয়, বিকজ না হলে অ্যানিমিয়া হওয়ার একটা চান্সেস থেকে যায়। এবং শুধু যে, এবং এই অ্যানিমিয়া নানা কারণে বয়সের সাথে সাথে হতে পারে। তার একটা প্রধান কারণ হচ্ছে যেহেতু আমাদের পুয়ার ডায়েটারি হ্যাবিট, যেটা বয়সের সাথে সাথে খুব কমন। ইয়ং বয়সে যে যে খাবারগুলো মানুষ ডায়েটে ইনক্লুড করে, বয়স বাড়ার সাথে সাথে যেহেতু খাবারে একটা অনীহা চলে আসে, আমাদের টেস্ট বাডসগুলোও বয়স বাড়ার সাথে সাথে চেঞ্জ হতে থাকে, যার ফলে অনেক খাবারই কিন্তু ডায়েট থেকে বাদ পড়ে যায়, যার ফলে প্রপার পুষ্টিটা অনেক সময় পাওয়া যায় না, সেটা একটা বড় কারণ থাকে। এছাড়াও ভাইটামিন সি রিচ ফুড যদি আপনার ডায়েটে সাফিসিয়েন্ট না থাকে, সেটা একটা কারণ হতে পারে। কারণ ভাইটামিন সি হেল্প করে আয়রন অ্যাবজর্পশনটাকে আমাদের শরীরে ভালো মতন হওয়ার ক্ষেত্রে। বা যদি কারোর বিভিন্ন রকম কোনো হেলথ ইস্যু থাকে, যেমন ধরুন পেপটিক আলসার, বা ধরুন জিআই ট্র্যাকের কোনো রকম ডিজিজ, বা কোনো হয়তো অপারেশন হয়েছে, বা আদার্স কোনো হেলথ ইস্যু যার ফলে শরীরে হয়তো রক্তক্ষরণ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন লেভেলটা কমে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই কারণে সাফিসিয়েন্ট পরিমাণ আয়রন আমাদের প্রত্যেকের ডায়েটে কিন্তু বয়সের সাথে সাথে, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের থাকাটা অত্যন্ত জরুরি। তো এই আয়রন রিচ ফুড যেগুলো, তার মধ্যে প্রথমেই যেটা বলবো, যারা অ্যানিমাল প্রোডাক্ট মানে মাছ, মাংস, ডিম এগুলো খান, তারা অবশ্যই মিট অর্গান যেমন ধরুন লিভার বা ধরুন মাসল, সেটা আপনারা ডায়েটে ইনক্লুড করতে পারেন। এগ ডেফিনেটলি ডায়েটে ইনক্লুড করবেন। ফিশ মানে মাছ, তার মধ্যে যেমন ধরুন ভেটকি, পার্শে, ট্যাংরা, এই ধরনের যে সমস্ত মাছগুলো, সেগুলো আপনারা অবশ্যই ডায়েটে ইনক্লুড করতে পারেন, যেগুলো আয়রন কন্টেন করে। এছাড়াও কিছু সিরিয়াল প্রোডাক্ট যেমন রাইস বলুন, বা রাইস ফ্লেক্স মানে হচ্ছে ধরুন চিড়ে, বা ধরুন পাফড রাইস, মুড়ি, এগুলো আপনারা অবশ্যই, বা খই, এগুলো আপনারা ডায়েটে ইনক্লুড করতে পারেন। অ্যান্ড পালসেসের ক্ষেত্রেও যেমন সয়াবিন বা মুসুর ডাল, লিফি ভেজিটেবলস যেমন পার্সলে পাতা বা ধরুন পালং শাক, এছাড়াও কিছু নাটসের যেমন অ্যালমন্ড, কাজু, কিউমিন সিডস, এগুলো কিন্তু আয়রন কন্টেন করে। এবং আরেকটা যেটা হার্বসের মধ্যে খেতে পারেন সেটা হচ্ছে কুলেখাড়া পাতা, সেটা কিন্তু খুব ভালো কাজ দেয় বডিতে হিমোগ্লোবিন লেভেলটাকে বাড়ানোর জন্য। কুলেখাড়ার পাতার রস বানিয়ে কিন্তু আপনারা রেগুলার বেসিসে খেতে পারেন, বিশেষ করে যাদের আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া রয়েছে বা হিমোগ্লোবিন লেভেলটা কম, তাদের ক্ষেত্রে আপনারা ডেফিনেটলি ডায়েটে ইনক্লুড করতে পারেন। তবে এই ডায়েট দিয়ে যদি আপনার এই আয়রনের রিকোয়ারমেন্টস ফুলফিল না হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে। আর আরেকটা জিনিস এক্ষেত্রে বলার, সেটা হচ্ছে যে যদি আপনি আয়রন সাপ্লিমেন্ট নিচ্ছেন বা যে কোনো আয়রন রিচ ফুড যখন আপনি খাচ্ছেন, চেষ্টা করবেন তার সাথে সাথে চা বা কফি বা ক্যালসিয়াম কন্টেনিং ফুড বা সাপ্লিমেন্টগুলোকে না খেতে, কারণ এগুলো কিন্তু আপনাদের শরীরে আয়রন অ্যাবজর্পশনটাকে বাধাপ্রাপ্ত করে হতে, আয়রন অ্যাবজর্পশন। সুতরাং একটু গ্যাপ দিয়ে, বা যখন আয়রন সাপ্লিমেন্ট খাচ্ছেন তখন এই ধরনের খাবারগুলোকে খাবেন না, বা খেলেও সেটার মাঝখানে বেশ খানিকক্ষণ গ্যাপ রেখে তারপরে কিন্তু খাবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে ফ্লুইড ইনটেক। জিনিস বলার যে শুধুমাত্র ফ্লুইড মানে কিন্তু জল খাওয়া নয়। আপনি তরল জাতীয় যে কোনো খাবার খেতে পারেন, সেটা ডাব ওয়াটার হতে পারে, সেটা লাসি হতে পারে, স্যুপ হতে পারে, স্টু হতে পারে, ফ্রুট জুস হতে পারে, এগুলো সবই আপনারা খেতে পারেন। তবে ফ্রুট জুসের ক্ষেত্রে একটা জিনিস বলবো, যদি আপনি
হোল ফ্রুট খেতে পারেন তাহলে সবসময় চেষ্টা করবেন হোল ফ্রুটটা খাওয়ার, রাদার ফ্রুট জুস, সেটা অনেক বেশি পুষ্টিকর অ্যাকচুয়ালি। তো এই ফ্লুইডটা এই কারণে ইম্পর্টেন্ট, এক তো হচ্ছে যে শরীরকে হাইড্রেট রাখবার জন্য, বিকজ যদি শরীরে ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রে কিন্তু হেডেক হওয়া বা একটা শরীরে ইনস্টেবিলিটি সিচুয়েশন তৈরি হওয়া বা খুব বেশি ডিহাইড্রেশন হলে সেটা কিন্তু কনস্টিপেশনের একটা বড় কারণ হতে পারে। এছাড়া কিডনি ফাংশনটাকে ভালো রাখবার জন্যও কিন্তু ফ্লুইড ইনটেকটা ভীষণভাবে প্রয়োজনীয়। তবে এক্ষেত্রে আরেকটা জিনিসও বলার, সেটা হচ্ছে যদি কেউ এরকম থাকেন যার কিডনির সমস্যা রয়েছে, সেক্ষেত্রে ডক্টর আপনাকে যে ফ্লুইড রেস্ট্রিকশনটা দেয়, যত অ্যামাউন্টে আপনাকে ফ্লুইড ইনটেক করতে উনি প্রেসক্রাইব করবেন সেই অ্যামাউন্টের মধ্যেই কিন্তু ফ্লুইড ইনটেক করবেন। এবং এটা আরেকটা জিনিস, সেটা যে যদি আপনারা ডাব ওয়াটার খান সেক্ষেত্রেও একই জিনিস বলা, বিকজ ডাব ওয়াটার যেহেতু পটাশিয়াম কন্টেন করে, তো সেই ক্ষেত্রে যাদের পটাশিয়াম লেভেলটা বেশি থাকে ডিউ টু হেলথ ইস্যু, মানে কিডনির প্রবলেমের জন্য বা অন্য কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু ডাব ওয়াটার রেস্ট্রিক্টেড অ্যামাউন্টে খাওয়াটা প্রয়োজনীয়, এবং তার জন্য বেস্ট হচ্ছে আপনি এক্সপার্টের সাথে কনসাল্ট করুন, তারপরে সেটা আপনি ইনটেক করতে পারেন। সো এগুলো ছিল কিছু বেসিক নিউট্রিয়েন্টস যেগুলো বয়স বাড়ার সাথে সাথে অবশ্যই ডায়েটে ইনক্লুড করাটা অত্যন্ত প্রয়োজনীয়। তার সাথে সাথে যেমন প্রোটিনও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, যেটা আমরা সবাই জানি, কারণ প্রোটিনের ডেফিসিয়েন্সি হওয়া মানে একটা ম্যালনিউট্রিশন হওয়ার চান্স থাকা, মাসেলের স্ট্রেংথ কমে যাওয়া, ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে পড়া, ইডিমা হওয়া, এই ধরনের বিভিন্ন রকম সিমটমস কিন্তু দেখা যেতে পারে। সুতরাং অবশ্যই ডায়েটে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্রোটিন রাখবেন। যারা নন ভেজিটেরিয়ান তারা তো অবশ্যই মাছ, মাংস, ডিম এগুলো ডায়েটে ইনক্লুড করবেনই। আর যারা ভেজিটেরিয়ান তারা অবশ্যই দুধ বা ডেয়ারি প্রোডাক্ট, মানে পনির হোক, ছানা হোক, দই, এগুলো খেতে পারেন, ডাল খেতে পারেন। সো এগুলো কিন্তু অবশ্যই আপনাদের ডায়েটে ইনক্লুড করবেন। সো বেসিক্যালি যেটা বলার সেটা হচ্ছে যে একটা ব্যালেন্সড হেলদি ডায়েট অবশ্যই ফলো করুন। সেটা কিন্তু যদি আপনি ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার যাবতীয় ভাইটামিনস, মিনারেলস বা অন্যান্য যে কোনো এই প্রোটিন সব কিছুর যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো ফুলফিল করতে আপনাকে হেল্প করবে। আর সেটা যদি না করতে পারেন, যেটা অনেক বেশিরভাগ বয়স্ক মানুষেরই হতে হয়, এই যে বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন খাবারে অনীহা চলে আসা, সেটা নানা কারণে হতে পারে। কারণ বয়স বাড়ার সাথে সাথে যেমন টেস্ট বাডসগুলো আমাদের চেঞ্জ হতে থাকে, তার ফলে সব খাবার হয়তো ভালো লাগে না, বা ধরুন বিভিন্ন রকম যে মেডিসিন চলে অনেক সময় বয়সের সাথে সাথে, সেক্ষেত্রে একটা খাবারে অনীহা তৈরি হওয়া, বা ডিউ টু সাম হেলথ ইস্যু হয়তো অনেক খাবার বাদ চলে যাওয়া। তো সেই কারণে অনেক সময় ডায়েটের দ্বারা রিকোয়ারমেন্টস বিভিন্ন নিউট্রিয়েন্টসের ফুলফিল হয়তো হয় না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ডক্টরের সাথে কনসাল্ট করুন, এবং ডক্টর যদি আপনাকে প্রেসক্রাইব করেন সাপ্লিমেন্ট, তো সেটা খেয়ে সেই রিকোয়ারমেন্টসগুলোকে ফুলফিল করতে পারে। তো এগুলো হচ্ছে বেসিক নিউট্রিয়েন্টস যেগুলো আপনার অবশ্যই আপনি ফলো করবেন, আপনার ডায়েটে অবশ্যই রাখাটা প্রয়োজন বয়সের সাথে সাথে। আর এর সাথে সাথে কিছু টিপস আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে এক তো হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ডায়েটের সাথে সাথে, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। বয়স বাড়ার সাথে সাথে অনেক মানুষই কিন্তু আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যান, কিন্তু সেটা করবেন না। চেষ্টা করবেন যতটা নিজেকে অ্যাক্টিভ রাখা যায় সেটা আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী করুন। খুব বেশি অ্যাক্টিভিটি আপনাকে হয়তো করতে হবে না, কিন্তু যতটা আপনার শরীর পারসিস্ট করে, যতটা আপনি পারছেন ততটাই করুন, কিন্তু করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কিছু না পারুন অন্তত হাঁটুন, বা যদি জগিং করতে পারেন বা যোগা করতে পারেন সেগুলো করুন। বেশ কিছু বয়স্ক মানুষ, মানে একটু বেশি যাদের বয়স ধরুন, তারা হয়তো বাড়ির বাইরে বেরোতে পারেন না, তো তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়ির মধ্যেই আপনি চলাফেরা করুন। কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যত বেশি আপনি শুয়ে পড়বেন বা বসে পড়বেন তত কিন্তু আপনার শরীর ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আপনার মাসেলগুলো স্টিফ হয়ে যাবে, তত কিন্তু আপনি আর মানে আগের মতন হাঁটা চলা করতে পারবেন না। সুতরাং চেষ্টা করুন যতটা নিজেকে অ্যাক্টিভ রাখা যায় সেটা করার। অনেকের যাদের হাড়ের সমস্যা থাকে, যেমন ধরুন এই অস্টিওপোরোসিস বা আর্থারাইটিস, এই ধরনের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে ডক্টর যে যে এক্সারসাইজগুলো প্রেসক্রাইব করছেন সেই এক্সারসাইজগুলো রেগুলার বেসিসে করুন। মানে মেইন বক্তব্য যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকাটা ভীষণভাবে প্রয়োজনীয়।
এরপর আরেকটা যেটা থাকে, বয়সের সাথে সাথে অনেকেরই দাঁতের একটা সমস্যা এসে যায়, যার ফলে খাবার প্রপারলি চিবিয়ে খাওয়াটা মুশকিল হয়ে পড়ে, এবং অনেকের ফলস টিথ থাকে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, অবশ্যই যদি তরকারি খাচ্ছেন তো সেটাকে ভালো করে সেদ্ধ করে খুব ভালো করে চটকে ভাতের সাথে খান। ফলের ক্ষেত্রে যেই ফলগুলো নরম ফল হয় সেগুলো খাওয়ার চেষ্টা করুন, যেমন পেঁপে খেতে পারেন, বা শশা খেলেন, বা ধরুন আম খেলেন, বা কলা খেলেন। আপেল যদি খান তো সেটাকে সেদ্ধ করে খান। সো এইভাবে আপনারা খেতে পারেন। এছাড়া যেমন ধরুন জল জল কিন্তু অবশ্যই, বা ফ্লুইড, জলের থেকেও যেটা বলার, ফ্লুইড ইনটেকটা ভীষণভাবে প্রয়োজনীয়। সুতরাং ফ্লুইড অবশ্যই সাফিসিয়েন্ট অ্যামাউন্টে খাবেন। খাবার সবসময় প্রপারলি চিবিয়ে খাবেন। যদি আপনার একটা খাবার আগে হয়তো খেতে আপনার 1 মিনিট বা 2 মিনিট সময় লাগতো, সেটা যদি আপনার এখন 3 মিনিটও সময় লাগে, তো সেই সময়টা নিন, নিয়ে ভালো করে চিবিয়ে খাবেন। কারণ যত বেশি চিবিয়ে আপনি খাবেন, খাবার কিন্তু হজম হতে তত বেশি সুবিধা হবে। এছাড়া যাদের সুগার, মানে ডায়াবেটিস টাইপ 2 রয়েছে, তারা তো অবশ্যই সুগার বা সুগার রিলেটেড যে ফুড প্রোডাক্ট সেগুলো অ্যাভয়েড করবেন। এছাড়াও যাদের নেই তারাও লিমিটেড অ্যামাউন্টে খাবেন, আননেসেসারি ক্যালোরি বা এই সুগার রিলেটেড ফুড ইনটেক করবেন না। প্রেশারের যাদের সমস্যা রয়েছে, হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি সল্ট অ্যাভয়েড করবেন, বা সল্ট রিলেটেড ফুড, সেটা চানাচুর হতে পারে, চিপস হতে পারে, আচার হতে পারে, সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। খুব বেশি স্পাইসি তেল মশলা জাতীয় খাবার খাবেন না, আননেসেসারি ফ্যাট ওরিয়েন্টেড খাবারগুলোকে অ্যাভয়েড করুন, এবং যে কোনো খাবার যখন খাচ্ছেন সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার চেষ্টা করুন। তাহলে কী হবে, মানে টেস্টটা, মুখের স্বাদটা চেঞ্জ হলে হয়তো আপনি খাবার ইনটেকটা বেটার হতে পারে। তবে হ্যাঁ, মানে একদম আনকোরা নতুন খাবার ট্রাই করতে যাবেন না। মানে সেটা যদি আপনি করতে পারেন তো ঠিক আছে, মানে হজম করতে পারে, সেটা যদি না পারেন সেক্ষেত্রে সেটা করার দরকার নেই। যে খাবারটা আপনার ডায়েটে এতদিন আপনি খেয়ে এসছেন সেরকম খাবারের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন। এবং লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে, সবসময় সিজনাল ফুড যেগুলো পাওয়া যায়, ফ্রেশ মার্কেটে যে সমস্ত ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যাভেলেবেল রয়েছে, সেগুলোকে ডায়েটে ইনক্লুড করুন, রাদার ক্যান ফুড, প্রসেসড ফুড, এই ধরনের খাবারগুলো। তো এইগুলো ছিল একটা বেসিক গাইডলাইন, যেটা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি আপনারা ফলো করেন তো আই হোপ কি আপনারা ভালো থাকবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে সেটাও আপনারা মেনশন করতে পারেন, আমি ডেফিনেটলি তার আনসার দিয়ে দেবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।